আচ্ছা, আমাদের এই যে নানা রকম আচরণ, মানে আমরা কেন একটা অ্যাপ বারবার খুলি বা ধরুন কোনো কাজ ফেলে রাখি, আবার কেনই বা নতুন কোনো অভ্যাস তৈরি করতে গিয়ে হিমশিম খাই, এই প্রশ্নগুলো নিয়েই আমাদের একজন শ্রোতা কিছু সোর্স পাঠিয়েছেন। হুম। তিনি একজন অ্যাপ ডেভেলপার, আর তার মূল প্রশ্নটা হলো মানুষের আচরণের পেছনের বিজ্ঞানটা কি, যা ব্যবহার করে ব্যবহারকারীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরি করা যায়। প্রশ্নটা দারুণ। আর এই সোর্সগুলো আমাদের সরাসরি নিয়ে যায় আচরণগত বিজ্ঞানের একেবারে যাকে বলে একদম কোর বা মূল জায়গায়। দেখুন, বাইরে থেকে আমাদের কাজগুলোকে বেশ এলোমেলো মনে হতে পারে, কিন্তু হ্যাঁ, অনেক সময় তাই মনে হয়। কিন্তু এর ভেতরে একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা কাজ করে, অনেকটা একটা অপারেটিং সিস্টেমের মতো। আজ আমরা সেই অপারেটিং সিস্টেমটাকেই ডিকোড করার চেষ্টা করব। এর একটা বেশ গালভরা নাম আছে, 4 টার্ম কন্টিনজেন্সি। 4 টার্ম কন্টিনজেন্সি। বাবা, নামটা শুনলেই একটু ভয় লাগছে। কিন্তু এর পেছনের ধারণাটা নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনের সাথেই জড়িত। চলুন, তাহলে এই অপারেটিং সিস্টেমের 4টি অংশ কি কি সেটা একটু ভেঙে দেখা যাক। একদম। নামটা জটিল হলেও ধারণাটা খুবই সহজ। এটা হলো যে কোনো আচরণের 4টে ধাপের একটা চক্র। প্রথমত, আপনার কোনো কিছুর চাহিদা বা ইচ্ছা। দ্বিতীয়ত, সেই ইচ্ছা পূরণের জন্য পরিবেশ থেকে পাওয়া কোনো সংকেত। আচ্ছা। তৃতীয়ত, আপনার কাজটি। এবং চতুর্থত, সেই কাজের ফল। সহজ কথায়, ইচ্ছা, সংকেত, কাজ এবং ফল, এই 4টি জিনিস দিয়েই আমরা আমাদের প্রায় সব আচরণকে ব্যাখ্যা করতে পারি। ইচ্ছা, সংকেত, কাজ, ফল। বেশ সহজ শোনাচ্ছে। তাহলে প্রথম ধাপ মানে ইচ্ছা বা প্রেরণা দিয়ে শুরু করা যাক। বিজ্ঞানের ভাষায় একে তো মোটিভেটিং অপারেশনস বা এমও বলা হচ্ছে। এই জিনিসটা আসলে কি? এটা কি শুধু ক্ষুধা বা তৃষ্ণার মতো ব্যাপার? ক্ষুধা বা তৃষ্ণা এর সবচেয়ে প্রাথমিক উদাহরণ, কিন্তু ধারণাটা আরও অনেক ব্যাপক। মোটিভেটিং অপারেশনস হলো এমন যে কোনো পরিস্থিতি যা কোনো কিছুর মূল্য আপনার কাছে বাড়িয়ে বা কমিয়ে দেয়। এর দুটো দিক আছে। আচ্ছা। প্রথমটা হলো এস্টাবলিশিং অপারেশন বা ইও। যখন কোনো কিছুর অভাব তৈরি হয়, তখন সেটার মূল্য আমাদের কাছে বেড়ে যায়। যেমন ধরুন, আপনি কয়েক ঘন্টা ধরে পানি খাননি, তখন আপনার কাছে পানির মূল্য অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি। এই পরিস্থিতিটাই হলো এস্টাবলিশিং অপারেশন। তার মানে এই ইও বা অভাবের অনুভূতিটাই আমাদের ভেতর থেকে একটা তাগিদ তৈরি করে। যেমন আমাদের ওই শ্রোতার কথা যদি ভাবি, একজন ব্যবহারকারী যখন অনুভব করেন যে তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না বা ওজন কমানো দরকার, সেই অনুভূতিটাই একটা ফিটনেস অ্যাপ ব্যবহার করার জন্য তার ইচ্ছাকে বাড়িয়ে দিচ্ছে। এটাই কি তাহলে অ্যাপটির জন্য এস্টাবলিশিং অপারেশন? ঠিক ধরেছেন। ওই অস্বস্তিকর অনুভূতিটাই ব্যবহারকারীর কাছে ফিটনেস অ্যাপের মূল্য বাড়িয়ে দিচ্ছে। আর এই মূল্য বেড়ে যাওয়ার ফলে যে আচরণ করার প্রবণতা বাড়ে, তাকে আমরা বলি ইভোকেটিভ এফেক্ট। ইভোকেটিভ এফেক্ট। হ্যাঁ, অর্থাৎ ব্যবহারকারী তখন অ্যাপটা খোঁজার বা ব্যবহার করার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠে। বেশ মজার তো। তাহলে এর উল্টোটাও নিশ্চয়ই সত্যি, যখন কোনো কিছুর মূল্য আমাদের কাছে কমে যায়। হ্যাঁ, সেটাকে বলে অ্যাবলিশিং অপারেশন বা এও। যখন আপনার কোনো কিছুর অভাব থাকে না, তখন সেটার মূল্য কমে যায়। যেমন ধরুন, আপনি মাত্রই পেট ভরে খেয়ে উঠেছেন, তখন আপনার সামনে যতই ভালো খাবার দেওয়া হোক, কোনো আগ্রহই থাকবে না। একদম, কারণ আপনার ক্ষুধা নেই। এই তৃপ্তির অনুভূতিটাই হলো অ্যাবলিশিং অপারেশন। এর ফলে খাওয়ার খোঁজার আচরণটা কমে যায়, যাকে আমরা বলি অ্যাবলেটিভ এফেক্ট। তার মানে একজন ব্যবহারকারী যখন একটা ওয়ার্কআউট সেশন শেষ করে খুব ফ্রেশ অনুভব করছেন, তখন কিছুক্ষণের জন্য তার কাছে ওই ফিটনেস অ্যাপটার মূল্য কমে যায়। তখন অ্যাপটা ব্যবহার করার ইচ্ছাও কমে আসে। এখানেই একটা প্রশ্ন আসছে, আমাদের সব ইচ্ছাই কি একই রকম? মানে কিছু তো জন্মগত, যেমন ক্ষুধা, কিন্তু অ্যাপের ভেতর ব্যাজ জেতা বা একটা স্ট্রিম ধরে রাখার ইচ্ছা, এটা তো শেখা। এই দুই ধরনের ইচ্ছার মধ্যে পার্থক্যটা কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানেই দুটো ধারণা আসে। প্রথমটা হলো আনকন্ডিশনড মোটিভেটিং অপারেশন বা ইউএমও। এগুলো আমাদের শেখার প্রয়োজন হয় না, জন্মগতভাবেই আমরা এগুলো নিয়ে আসি। যেমন খাবার, পানি, উষ্ণতা বা ধরুন বিপদমুক্ত থাকার চাহিদা। হুম। এর উৎস হলো ফাইলোজেনি, অর্থাৎ আমাদের প্রজাতির বিবর্তনীয় ইতিহাস, যা আমাদের টিকে থাকতে সাহায্য করে। আর দ্বিতীয়টা তাহলে আমাদের শেখা ইচ্ছাগুলো, যা জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়। যেমন টাকা বা সামাজিক স্বীকৃতির আকাঙ্ক্ষা। একদম। দ্বিতীয়টি হল
কন্ডিশনড মোটিভেটিং অপারেশন বা সিএমও, এগুলো আমরা অভিজ্ঞতা থেকে শিখি। যেমন ধরুন একটি গেমিং অ্যাপে লেভেল আপ করার ইচ্ছা। জন্মগতভাবে লেভেল আপের কোনো মূল্য আমাদের কাছে নেই, কিন্তু আমরা শিখি যে লেভেল বাড়লে নতুন ফিচার আনলক হয় বা একটা সম্মান পাওয়া যায়। এই শেখাটাই ওই ইচ্ছাকে শক্তিশালী করে। আচ্ছা, এর উৎস হল অন্টোজেনি, অর্থাৎ ব্যক্তির নিজস্ব জীবনকালের অভিজ্ঞতা। বাহ! তার মানে ভাষা শেখার ক্ষমতাটা আমাদের জন্মগত বা ফাইলোজেনির অংশ, কিন্তু নির্দিষ্ট করে বাংলা ভাষা শেখাটা আমাদের অভিজ্ঞতা বা অন্টোজেনির অংশ। দারুণ উদাহরণ। আচ্ছা, তাহলে আমার মধ্যে একটা ইচ্ছা বা এমো তৈরি হলো, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার সুযোগ যে এখন আছে সেটা আমি বুঝব কিভাবে? এখানেই কি দ্বিতীয় ধাপ মানে সংকেত এর ভূমিকা? ঠিক তাই। আপনার ইচ্ছা থাকাটাই যথেষ্ট নয়, পরিবেশ থেকে একটা ইশারা বা সংকেতও আসতে হবে। এই সংকেতকে বলা হয় ডিসক্রিমিনেটিভ স্টিমিউলাস বা সংক্ষেপে এসডি। এসডি। হ্যাঁ, এটা এমন একটা পরিবেশগত সংকেত যা আমাদের বলে যে এখন একটা নির্দিষ্ট কাজ করলে তার জন্য পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের অ্যাপের উদাহরণটা দিয়েই যদি বলি, আমি ওজন কমাতে চাই, এটা আমার এমো। কিন্তু আমার ফোনে তো অনেক অ্যাপ। আমি ঠিক ওই মুহূর্তে ফিটনেস অ্যাপটাই কেন খুলব? কারণ হয়তো ঠিক সকাল 7টায় আপনার ফোনের স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল, আপনার সকালের দৌড়ের সময় হয়েছে। এই নোটিফিকেশনটাই হলো এসডি। ও আচ্ছা। এটা একটা সংকেত দিচ্ছে যে এখন অ্যাপটা খুললে এবং দৌড়ালে আপনি আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন, যা আপনার জন্য এক ধরনের পুরস্কার। এই সংকেতটা অতীতে পুরস্কারের সাথে যুক্ত ছিল বলেই এটা এত শক্তিশালী। তার মানে যে সংকেতগুলো আমাদের কোনো কাজের দিকে ঠেলে দেয় সেগুলোই এসডি। কিন্তু এমন অনেক সংকেত তো আমরা এড়িয়েও যাই। যেমন কাজের সময় কোনো গেমের নোটিফিকেশন এলে আমরা সেটা পাত্তাই দিই না। সেগুলোর কি ব্যাখ্যা? ওগুলোকেও সংকেত বলা হয়, কিন্তু ভিন্ন ধরনের। সেগুলোকে বলে স্টিমুলাস ডেল্টা। এই সংকেতটা আমাদের জানায় যে এখন কোনো কাজ করলে তার জন্য পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই। নেই। আচ্ছা। যেমন একটা ভেন্ডিং মেশিনে যদি সোল্ড আউট লেখা থাকে, সেটা একটা স্টিমুলাস ডেল্টা। এটা আপনাকে বলছে যে এখানে টাকা ফেললে কোনো লাভ হবে না। একইভাবে কাজের সময় গেমের নোটিফিকেশনটাও একটা স্টিমুলাস ডেল্টা, কারণ ওই মুহূর্তে খেলার জন্য কোনো পুরস্কার মানে আনন্দ বা অবসর পাওয়ার সুযোগ নেই। তার মানে আমাদের মস্তিষ্ক সারাক্ষণ পরিবেশের এই এসডি আর স্টিমুলাস ডেল্টা বিশ্লেষণ করে ঠিক করছে কোন কাজটা কখন করা উচিত। এই যে একটা নির্দিষ্ট সংকেতের ওপর ভিত্তি করে আমাদের আচরণ নিয়ন্ত্রিত হচ্ছে, একেই কি সোর্সগুলোতে স্টিমুলাস কন্ট্রোল বলা হয়েছে? একদম। যখন একটা নির্দিষ্ট সংকেতের উপস্থিতিতে একটা আচরণ নিয়মিতভাবে ঘটে, তখন আমরা বলি আচরণটি স্টিমুলাস কন্ট্রোলের অধীনে আছে। যেমন ট্রাফিক লাইটের লাল বাতি দেখলে গাড়ি থামিয়ে দেওয়াটা স্টিমুলাস কন্ট্রোলের একটা চমৎকার উদাহরণ। রাইট। লাল বাতিটা মানে এসডি আমাদের গাড়ি থামানোর আচরণটাকে নিয়ন্ত্রণ করছে। অ্যাপ ডেভেলপাররাও ব্যবহারকারীদের জন্য এমন সংকেত তৈরি করতে চান যা তাদের অ্যাপ ব্যবহারের আচরণকে সঠিক সময়ে ট্রিগার করে। দারুণ। তাহলে চক্রের দুটো ধাপ আমরা বুঝলাম। আমার মধ্যে ইচ্ছা তৈরি হলো এমও, পরিবেশ থেকে সংকেতও পেলাম এসডি। এরপর আমি কাজটা করলাম মানে রেসপন্স আর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমার কাজের ফল বা কনসিকোয়েন্স। এখানেই তো রিইনফোর্সমেন্ট আর পানিশমেন্টের মতো ভারী ভারী শব্দগুলো আসছে। হ্যাঁ, এবং এই অংশটাই নির্ধারণ করে দেয় যে ভবিষ্যতে আমরা ওই কাজটা আবার করব কিনা। যে কোনো কাজের ফল দুটো হতে পারে: রিইনফোর্সমেন্ট, যা ভবিষ্যতে ওই আচরণের সম্ভাবনা বাড়ায়, আর পানিশমেন্ট যা কমায়। ঠিক, যা ভবিষ্যতে ওই আচরণের সম্ভাবনা কমায়। এখানে একটা সাধারণ ভুল ধারণা আছে। অনেকেই পজিটিভ মানে ভালো আর নেগেটিভ মানে খারাপ মনে করেন, কিন্তু আচরণগত বিজ্ঞানে তো এর অর্থটা পুরোপুরি আলাদা, তাই না? হ্যাঁ, এই ভুলটা অনেকেই করেন। এখানে পজিটিভ মানে কোনো কিছু যোগ করা, আর নেগেটিভ মানে কোনো কিছু থেকে সরিয়ে নেওয়া। এটা গণিতের যোগ বিয়োগের মতো। ভালো মন্দের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এই ধারণাটা দিয়ে রিইনফোর্সমেন্টকে ব্যাখ্যা করা যাক। পজিটিভ রিইনফোর্সমেন্ট তাহলে কি দাঁড়ালো? পজিটিভ রিইনফোর্সমেন্ট হল কোনো আচরণের পর এমন কিছু যোগ করা যা ওই আচরণকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে। যেমন আপনি ফিটনেস অ্যাপে আপনার দৌড় শেষ করার পর একটা ভার্চুয়াল ব্যাজ পেলেন। এখানে ব্যাজ জিনিসটা যোগ করা হলো, যা আপনাকে ভবিষ্যতে আবার দৌড়ানোর জন্য উৎসাহিত করবে। সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্টে লাইক পাওয়াটাও তো এর একটা বড় উদাহরণ। একদম।
খুবই ভালো উদাহরণ। এটা তো বেশ সোজাসাপটা, কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট সবসময় আমাকে একটু দ্বিধায় ফেলে। এটা কেমন যেন শাস্তির মতো শোনায়, কিন্তু আসলে তো তা নয়। একটা ভালো উদাহরণ দিয়ে কি এটা পরিষ্কার করা যায়? অবশ্যই, নেগেটিভ রিইনফোর্সমেন্ট হলো কোনো অপ্রীতিকর বা বিরক্তিকর জিনিস সরিয়ে নেওয়ার মাধ্যমে কোনো আচরণকে শক্তিশালী করা। এর সেরা উদাহরণ হলো গাড়িতে সিট বেল্ট বাঁধা। আচ্ছা। যেই আপনি গাড়িতে বসেন, একটা বিরক্তিকর বিপ বিপ শব্দ হতে থাকে। আপনি সিট বেল্ট বাঁধার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে যায়। এখানে সিট বেল্ট বাঁধার আচরণটা শক্তিশালী হচ্ছে, কারণ এটা একটা অপ্রীতিকর শব্দকে, মানে একটা নেগেটিভ স্টিমুলাসকে সরিয়ে দিচ্ছে। ও, এবার পরিষ্কার হলো। অ্যালার্ম ঘড়ির স্নুজ বাটন চাপার মতো। অ্যালার্মের বিরক্তিকর শব্দটা বন্ধ করার জন্য আমরা স্নুজ বাটন চাপি, আর এর ফলে আমাদের স্নুজ বাটন চাপার অভ্যাসটা আরও পোক্ত হয়। তার মানে কোনো অ্যাপ যদি ব্যবহারকারীকে বারবার বিরক্তিকর নোটিফিকেশন পাঠায়, আর ব্যবহারকারী কোনো একটা কাজ করে সেই নোটিফিকেশন বন্ধ করতে পারে, সেটাও এক ধরনের নেগেটিভ রিইনফোর্সমেন্ট। একদম, এটা আচরণের ওপর খুব শক্তিশালী প্রভাব ফেলে, কারণ আমরা স্বাভাবিকভাবেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি চাই। এখন যদি আমরা পানিশমেন্টের দিকে তাকাই, সেখানেও একই পজিটিভ এবং নেগেটিভ যুক্তি কাজ করে। ঠিক, তাহলে পজিটিভ পানিশমেন্ট মানে হলো কোনো কিছু যোগ করে একটা আচরণকে কমানোর চেষ্টা করা। হ্যাঁ, কোনো আচরণের পর যদি কোনো অপ্রীতিকর কিছু যোগ করা হয়, তাকে পজিটিভ পানিশমেন্ট বলে। যেমন শিশু দেয়ালে আঁকলেই যদি তাকে বকা দেওয়া হয়, তবে এখানে বকা যোগ করার মাধ্যমে দেয়ালে আঁকার আচরণটা কমানোর চেষ্টা করা হচ্ছে। অ্যাপের জগতে এর উদাহরণ কি হতে পারে? অ্যাপের জগতে ধরুন ব্যবহারকারী ভুল পাসওয়ার্ড দিলে যদি স্ক্রিনে একটা লাল রঙের এরর মেসেজ দেখানো হয়, সেটাও এক ধরনের পজিটিভ পানিশমেন্ট। আর নেগেটিভ পানিশমেন্ট তাহলে এর উল্টোটা, কোনো পছন্দের জিনিস সরিয়ে নিয়ে আচরণ কমানো। যেমন ছোটবেলায় দুষ্টুমি করলে টিভি দেখার সুযোগ কেড়ে নেওয়া হতো। নিখুঁত উদাহরণ। কোনো পছন্দের বা ইতিবাচক জিনিস সরিয়ে নেওয়ার মাধ্যমে কোনো আচরণ কমানোর চেষ্টাই হল নেগেটিভ পানিশমেন্ট। ধরুন একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপে আপনি টানা কয়েকদিন অনুশীলন না করার জন্য আপনার স্ট্রিম বা ধারাবাহিকতা হারালেন। এই যে আপনার অর্জিত একটা জিনিস কেড়ে নেওয়া হলো, এটা আপনাকে ভবিষ্যতে অনুশীলন মিস করার আচরণ থেকে বিরত রাখার একটা কৌশল। তৈরি হলো এমও। তখন অ্যাপ থেকে একটা নোটিফিকেশন এলো, এসডি। তিনি অ্যাপটা খুলে ওয়ার্কআউট করলেন, আর এর ফলে তিনি একটি অ্যাচিভমেন্ট ব্যাজ পেলেন, যা কিনা পজিটিভ রিইনফোর্সমেন্ট, এবং এটা তাকে পরদিন আবার ব্যায়াম করতে উৎসাহিত করবে। আমাদের আচরণ আসলেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই 4টি ধাপের একটি চলমান চক্র। একদম। আর এই চক্রটা বুঝতে পারলে আমরা শুধু অন্যদের আচরণই নয়, নিজেদের আচরণকেও আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারব। কেন আমরা কোনো কাজ করি বা কেন কোনো অভ্যাস ছাড়তে পারি না, তার মূল কারণটা এই 4টি ধাপের মধ্যে লুকিয়ে আছে। এটা একটা শক্তিশালী টুল, যা ভালো বা খারাপ উভয় কাজেই লাগানো যেতে পারে। এখানেই হয়তো আমাদের শ্রোতার মূল প্রশ্নটি আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই টুল ব্যবহার করে মানুষের জন্য উপকারী অভিজ্ঞতা তৈরি করা এবং তাদের আচরণকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করার মধ্যে একটা খুব সূক্ষ্ম রেখা আছে। অবশ্যই। আর সেই আলোচনাটা মাথায় রেখেই আজকের পর্বের শেষে আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমাদের আচরণ এই বাহ্যিক বিষয়গুলো, মানে আমাদের ভেতরের চাহিদা, পরিবেশের সংকেত এবং কাজের ফল দিয়ে এত গভীরভাবে প্রভাবিত হয়, তাহলে আমাদের কোন কাজটি পুরোপুরি সচেতন পছন্দ আর কোনটি কেবলই পরিবেশের প্রতি শেখা একটি প্রতিক্রিয়া? একবার ভাবুন তো, যখন আপনি আনমনে আপনার ফোনটা হাতে তুলে স্ক্রল করতে শুরু করেন, সেই তীব্র ইচ্ছাটা কি একটি এস্টাবলিশিং অপারেশন? ফোনের স্ক্রিন আনলক করা বা নোটিফিকেশনের আইকনটা কি সেই এসডি? আর সোশ্যাল মিডিয়া লাইক বা নতুন নতুন কন্টেন্ট কি সেই রিইনফোর্সমেন্ট, যাই চক্রটিকে অবিরাম চালিয়ে নিয়ে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে এই ডিজিটাল জগতে আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল আসলে কতটা স্বাধীন?